এবারে স্ক্যানারে দ্বিতীয় গুলশান কলোনি মল্লিকপুর। বিগত 1-2 মাস আগে গুলশান কলোনি নিয়ে উত্তাল হয়ে পড়ে রাজ্য রাজনীতি। তৃণমূল কাউন্সিলর সুশান্ত কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করতে গিয়ে রীতিমতন বেরিয়ে আসে কালকে উঠে। শোনা যায় গুলশান কলোনিতে জলাজমি বুঝিয়ে সেখানে রাতারাতি গড়ে উঠেছে বড় বড় ইমারত। আর এবার খোঁজ মিলল আর এক গুলশান কলোনির, নাম মল্লিকপুর। খোঁজ করতে গিয়ে জানা যায় রাতের অন্ধকারে এখানেও গড়ে উঠেছে বসত বাড়ি, আর সমস্তটাই নাকি বেআইনি, এমনটাই অভিযোগ তুলেছে সেখানকার বাসিন্দারা। তাদের মতে সরকারের মদতেই এখানে বাইরে থেকে আসা নাগরিকরা বসত বাড়ি গড়ে তুলেছেন। কয়েক বছরের মধ্যে সেখানে বেড়েছে জনসংখ্যা, গায়ের ওপর গায়ে দাঁড়িয়ে একের পর এক বাড়ি। অভিযোগ উঠছে জলাশয় বুঝিয়ে নির্মাণ করা হয়েছে বহুতল বাড়ি, আর ঠিক এই কারণে সেখানে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা পাচ্ছেন না সঠিকভাবে পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো নালা নর্দমা। বৃষ্টি হলে অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে অবস্থা, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন তারা। এমনই চিত্র ধরা পড়েছে মল্লিকপুরে। কলকাতার বালিগঞ্জ পার্ক সার্কাস হোক কিংবা কলকাতা লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে সবগুলিতে একটাই সমস্যা, জলাভূমিকে বুঝিয়ে সেখানে গড়ে উঠছে ইমারত, এবং সেই ইমারতের যে আবর্জনাগুলি রয়েছে সেই আবর্জনাগুলি জলাভূমিতে পড়ে রয়েছে। প্রশাসনের কোনো তরফ থেকে কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং সেই পরিবেশের মধ্যে রীতিমতো জনজাতি গড়ে উঠেছে। এবং বেশ কয়েক বছর ধরে যে বিগত যে 5 বছর রয়েছে সেই 5-6 বছরে সেই জনবসতিগুলি আরও বেশি অত্যাধিক পরিমাণে বেড়ে চলেছে। এখানে লেখা রয়েছে নির্মল গ্রাম বজায় রাখি আমরা সবাই গর্বে থাকি, তবুও এখানে নির্মল গ্রামের কোনো রকম নমুনাই আমরা দেখতে পাচ্ছি না। আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে কিভাবে এখানে যে বসতি বাড়িগুলো তৈরি হয়েছে জলাভূমির ওপরেই তৈরি হয়েছে, বেআইনি কিংবা আইনি আমি বলতে পারবো না, তবে যে বসতিগুলি গড়ে উঠেছে তার যে আবর্জনা সেই আবর্জনা এখানে জলাভূমির মধ্যে পড়ে রয়েছে। একদম কোনোটা সমস্ত বাড়িগুলি বেআইনি বাড়ি। আমার মতে যেগুলো কোনো নালা নর্দমার জন্য রাস্তাও ছাড়েনি, রাস্তা থেকে একটু ভিতরে ঘরগুলো করেনি। এখানে পঞ্চায়েত প্রশাসন প্রধান সবাই জানে, তারা নিশ্চুপ আছে, তারা কোনো কিছু। আচ্ছা, আপনি বললেন যে 50 বছর ধরে এখানে আপনার বাড়ি রয়েছে, কিন্তু এই কয়েক বছরের মধ্যে এখানে যে বসতি বাড়ি গড়ে উঠেছে তারা মূলত কোথা থেকে এসেছে? তারা বিভিন্ন জায়গা থেকে, কিছু বিহার থেকেও আছে, কিছু কলকাতা বাসিন্দার বিভিন্ন জায়গা থেকে তারা এসে এখানে বসতি করেছে। কিন্তু ঘর বাড়িগুলি যে এখানে লিগালি হয়েছে আমি বলবো না। এই যে বেআইনি বাড়িঘর উঠেছে, নর্দমা নেই, প্রশাসন কোনোদিনও এসে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছে কোন বাড়ি লিগালি তৈরি হয়েছে? না, কোনোদিন জিজ্ঞেস করেনি সেগুলো। এখন বর্তমানে রাজ্যে অনুপ্রবেশের যে ভয় আতঙ্ক ছড়িয়েছে, আপনাদের ভয়ের মধ্যে থাকতে? হ্যাঁ আছে, সেগুলো আছে, অনুপ্রবেশ আছে। এখানে ইলিগাল বাইরের লোক প্রচুর আছে যাদের কোনো আইডেন্টিটি নেই। হ্যাঁ, সেগুলো আমরা বলতে পারি না, সেগুলো তো প্রশাসনিক। নিরাপদ মনে হয় সবার মাঝে আছে, এগুলো সমস্যা, আতঙ্ক থাকে। হ্যাঁ, আতঙ্ক থাকবে, সমস্যা আছে, যেহেতু একটা পপুলেশন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সবারই একটা দুশ্চিন্তার মধ্যে থাকবে যে এরা কোথা থেকে আসছে, এদের কোনো কি আবেদন করবেন এই যে নিরাপদ নেই এখানে আপনারা বসতির জন্য প্রাপ্য? হ্যাঁ, প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে এগুলো একটু দেখে তাদের আইডেন্টিফাই করে এখানে তারা বসুক, তাদের যেন এখানে তারা অন্যত্রের বাসিন্দা হোক, কিন্তু এখানে কমসে কম তাদের পরিচয়পত্র দেখে তাদেরকে ঘরবাড়ি দেওয়া, থাকা, এগুলো করলে সুবিধা হয়। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে আসা নাগরিকরা অবৈধভাবে বাড়ি গড়ে তোলায় আতঙ্কে ভুগছেন নিরাপত্তায়। অনুপ্রবেশকারীদের নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত তারা। আবার কেউ অভিযোগ তুলছেন এখানে রোহিঙ্গারা বসবাস করা শুরু করেছে। আমাদের পালানোর একটা জায়গায় চলে এসছে আর কি, রোহিঙ্গাদের মধ্যে আমরা পড়েছি। গুলশান কলোনি সারা পশ্চিমবঙ্গে বানাবে আমরা জানতাম, এবং সেটা বানানো হচ্ছে। এর জন্য সিপিএমের চরম বড় একটা হাত রয়েছে, এবং ওদের এই সেকুলারিজমের ধাক্কায় আমরা এখন গৃহ ছাড়া হতে চলেছি। তবুও আমরা বলবো বাচ্চা জানতা है तू बड़ा चोर है, और বাচ্চা জানতা है तू गुनहगार है। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বাচ্চা জানতা है दीदी गुनहगार है, जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा। बच्चा जानता है तू बड़ा चोर है, जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा। राम हमारा आदि है, राम हमारा अंत है, जय श्री राम मंत्र है, गीता धर्म ग्रंथ है, जय श्री राम, जय श्री राम। আমরা কোনোভাবে আমরা হার মানব না। আমরা জানি সারা পশ্চিমবঙ্গটাই গুলশান কলোনি বানানো হচ্ছে, মল্লিকপুর সেকেন্ড স্টেজ।
ওই মডেলটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলবে। ওরা জানে 39% ভোট বেরিয়ে চলে গেছে, ওই ভোটটা কখনো আর মমতা ব্যানার্জির কোলে আসবে না। ফলে অনুপ্রবেশকারীদের নিয়ে এসো, রোহিঙ্গাদের তোষণ পোষণ করো, গুলশন কলোনি বানাও, জোন বেস করে করে গুলশন কলোনি বানাও এবং তার মধ্যে থেকে নিজেকে টিকে থাকো। ভোটের রাজনীতি চলছিল, মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি আগেও করেছে, এখনও করছে, এখন আরও চরমভাবে করবে। কারণ জানে 39% ভোটটাকে কভার আপ করতে গেলে আমাদের রোহিঙ্গাদের আমাদের তোষণ পোষণ করতে হবে এবং সেটাই চলছে। ওখানে হিন্দিভাষী উর্দুভাষী ওখানেই পাওয়া যাবে এবং তারাই আমাদের কাল হবে, সেটা মাথায় রাখা দরকার। এবং সেকুলারদের জন্য বলছি, ওরা যেন মাথায় রাখে যে সামনে তোমার পালা, ঘুটে পড়ে গোবে ওর হাসে, পালাবে কোথায় দেখে নেওয়ার বিষয় আছে। অবৈধভাবে বসবাস তো হচ্ছেই, কিন্তু বসবাস করলেও সেখানের মানুষরা আদৌ সুবিধা পাচ্ছেন কি? মল্লিকপুর খতিয়ে দেখতে উঠে আসলো এক অন্য চিত্র। সেখানে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এখানে কোনো নালা নর্দমার ব্যবস্থাও নেই, এখানে প্রচণ্ড জলের দুর্ভোগ, মানে বর্ষাকালেও জল জমে যায়, এখনও এটা মানে শুকনোর সময় এখনও জল জমে আছে বিভিন্ন রাস্তাগুলিতে। এছাড়াও মানে যেমন ওপরে জল জমে থাকে, আবার গ্রীষ্মের সময় আমরা এখানে কোনো জায়গায় কল নেই, পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই, কোনো আপনি এখান থেকে এই রাস্তা সমস্ত জায়গায় চলে যাবেন, কোনো জায়গায় পানীয় জলের কোনো কল নেই। প্রায় তো 30-35 বছর হয়ে গেছে এখানে, কিন্তু আগে ঠিক ছিল, ধীরে ধীরে ঘর গাড়ি ভরছে, এই ড্রিঙ্ক ফ্রিঙ্ক নেই আর এই নেই, সব পার্টি পলিসি সব মিলে আছে, আর কোনো ব্যাপার নেই। এইগুলো সব জানে পুলিশ থেকে লেগে পাবলিক সব জানে, অল টোটাল লোক বলতে হবে না, এই সব পুরো মল্লিকপুরে জানে। না জলপরে এখানে বাড়ি উঠে নেই, কিন্তু বাঁধা ছিল, এই বাঁধায় তো পুকুর ছিল, এই পুকুরটা ধীরে ধীরে কাজড়া ফেলে ভর্তি হয়ে যাচ্ছে, এই সব আছে, আর কোনো ব্যাপার নেই। নালা ড্রিঙ্ক হচ্ছে, পানি হচ্ছে, কই দেখা নেই, খালি পার্টি ইলেকশন টাইমে পার্টি দেখে, আর কোনো ই নেই, कोई আসে না, कोई দেখতেই আসে না, পঞ্চায়েতের লোকই আসেনি, আর প্রশাসন কি আসবে বলুন না? প্রশাসন তো পঞ্চায়েতে চলে না। তো রাস্তাগুলোর পরিমাণ আমরা ছোট দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স কিংবা কোনো গাড়ি কেউ অসুস্থ থাকলে ঢুকতে পারে না। অ্যাম্বুলেন্স তো দূরে কথা, একটা ভ্যান ঢুকে গেলে পরে একটা ভ্যান ঢুকে না, একটা সাইকেল ঢুকে না, তো ভ্যান কি ঢুকবে? যখন ভোট আসবে তখন এসব একটুখানি পরিষ্কার করে দেবে, বাস ভোট নিয়ে নিলে বেকার হয়ে গেছে, তো আর ওদের দেখা হবে না। ভোট এলেই না 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 আর দেখা হবে না। হ্যাঁ, যদি কেউ মানুষ থাকে একদম মোড় থেকে তো হেঁটে ঢুকতে পারবে না। হ্যাঁ, ওই গাড়ি ভ্যান ফ্যান নিয়ে আসে, এনে তারপর বার করতে জানো। ড্রেনের জল ঠিক না, এই তো ড্রিঙ্ক করা যায়, কিন্তু জল ভালো করে পরিষ্কার হয় যায় না। ড্রেন পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না, ওই তো ড্রিঙ্ক করা আছে, তাই তো ওই লাইন দিয়ে আছে। ওই অভিযোগ তুলেছেন মল্লিকপুরের বাচ্চারা পর্যন্ত। ঢুকতে জায়গা নেই এখানে, অ্যাম্বুলেন্স বা কিছু আসবে না এখানে, ভ্যান ঢুকতে জায়গা নেই, একটা কি করে আসবে সব? স্কুল যাওয়ার সময় কিভাবে যাও এক হাঁটু জল নিয়ে? পেলে হ্যাঁ, পানি পুরো এখান থেকে গায়ে থেকে উঠে যেতে হবে, অনেক ভরে যায় এখানে, ড্রিঙ্ক তো ছোট তো আছে। এখানে যে শিশুরা দাঁড়িয়ে রয়েছে তারা এই পরিবেশেই বড় হয়ে উঠছে। তারা যখন স্কুল যাচ্ছে তাদেরকে জুতো খুলে এক হাঁটু জল বেয়ে, সাপ থাকে সেখানে, নানা পোকামাকড় থাকে বর্ষার দিনে, সেই পরিস্থিতিতে তাদেরকে এই রাস্তা পেরিয়ে স্কুল পর্যন্ত যেতে হচ্ছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যাতায়াতের জন্য জলাভূমির উপর কচুরিপানা দিয়ে তৈরি হয়েছে রাস্তা। নিউ ফরিদপুরে এভাবেই জলাভূমির মধ্যে কোনো একজন বাড়ি করেছেন এবং তাদেরকে এই পানার ওপর দিয়েই চলে চলে তাদের বাড়ি পর্যন্ত যেতে হয়। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে কি অবস্থা এই নিউ ফরিদপুরের। একদিকে যেমন জল জমে গিয়ে আবর্জনা স্তূপ গড়ে উঠেছে, তেমন অপরদিকে যারা জলাভূমির মধ্যে বাড়ি করেছেন তাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে কোনো রাস্তাই নেই। এবং আমি যে রাস্তা দিয়ে এলাম দেখানোর চেষ্টা করব, সেই রাস্তা এই পানা ফেলে ফেলে, যে পানা হয়েছে এই জলাভূমিতে, সেই পানা ফেলে ফেলে একটি রাস্তার মতো করে অংশ করা হয়েছে। একদিকে যেমন হাঁস চড়ছে, এখানে মাছি উঠছে, জল জমে রয়েছে এবং এই পানার ওপর থেকেই মানুষ তার বাড়ি পর্যন্ত যাচ্ছে। 5 বছরে কতটা জনসংখ্যা বেড়ে গেছে? 5 বছর নেই, মোটামুটি 10-12 বছর থেকে বেশি পড়ছে। হ্যাঁ, কোথা থেকে আসছে? কলকাতার লোক বেশি এখানে চলে আসছে আর কি। কলকাতা রেট প্রচুর রেট আছে ফ্ল্যাটে, এখানে রেট কম, এর জন্য এখানে চলে আসে গরিব মানুষরা বেশি এখানে। হ্যাঁ, বেশি গরিব মানুষরা বেশি এখানে, বাইরের লোক বেশি। প্রথম কথা বলি, পশ্চিমবঙ্গে যেটা চলছে একদম বাস্তব, আপনি চারিদিকে ঘুরে দেখতে পারবেন এবং প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে, আপনাদের মাধ্যমেই প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। পশ্চিমবঙ্গে শুধু এই সমস্তই ঘটনা ঘটে আসছে।
শুধু অনুপ্রবেশকারী নয়, দীর্ঘ বছর ধরে বাম আমলেও চলেছে এবং কংগ্রেস আমলেও চলেছে, এখন তৃণমূলের আমলেও চলছে। যারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দার, এর পরের দিন আসছে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সোনারপুরেও কি একই অবস্থা রয়েছে? একই অবস্থা, ঘুরে দেখলে আপনারা নিজেরাই পাবেন একই অবস্থা। একই অবস্থা, অনুপ্রবেশকারীরা রয়েছেন বলে চারিদিকে ছেয়ে গেছে, চারিদিকে। আপনারা একটুখানি ঘুরে দেখলে, খোঁজ খবর করলে সবই পেয়ে যাবেন। সেখানে বৈধ নাকি অবৈধভাবে ইমারত তৈরি হয়েছে সে বিষয়ে স্পষ্টতা না থাকলেও এখানে যে মানুষরা অত্যন্ত অস্বাস্থ্যকর দুর্ভোগ জীবনযাপন করছে তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।